আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম এভরিওয়ান, যারা প্রথম মিনিট থেকে এখানে ক্লাসে জয়েন করেছেন। প্রথমত, যারা এতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন এবং প্রথম মিনিটেই জয়েন করেছেন, তাদেরকে আমি আজকে প্রমিস করতে চাই যে আজকের ক্লাসটা আমি আমার সবচেয়ে সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন এই চেষ্টাটা আমি করবো ইনশাআল্লাহ। প্রথমত, এইখানে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নন প্রফিট। এই নন প্রফিট জিনিসটা কি আমরা সবাই জানি, তাই এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। আমি এই অধ্যায়ের যে রিকোয়ারমেন্ট ওইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, এই অধ্যায়ের তিনটা রিকোয়ারমেন্ট থাকে। এক নম্বর হচ্ছে একটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড, বা এটাকে ওপেনিং ব্যালেন্স শিটও বলা হয়ে থাকে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা। এবং দুই নম্বর হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট প্রস্তুত করতে বলে। এবং তিন নম্বরে বলা হয় একটা এন্ডিং ব্যালেন্স শিট প্রস্তুত করতে। এই অঙ্কে মূলত দুইটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে বলা হয়, একটা বার্গার রুলস। দুই পাশে দুইটা ব্যালেন্স শিট, মাঝখানে একটা ইনকাম স্টেটমেন্ট। ওই যে বার্গারের মধ্যে থাকেন একটা দুইটা রুটি, মাঝখানে একটা প্যাটি, সেম টাইপের অনেকটা। তো এই অধ্যায়ের তিনটা রিকোয়ারমেন্ট: এক নম্বর কি, একটা ওপেনিং ব্যালেন্স শিট বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড, যেটি আপনারা বলেন। দুই নম্বর হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, এবং তিন নম্বর হচ্ছে একটা এন্ডিং ব্যালেন্স শিট। এখন যারা জয়েন করেছেন তাদেরকে আমি বলবো যে প্রথমেই এক কাজ করুন, আপনারা খাতা কলম সামনে নিয়ে নেন, কারণ কিছু লিখতে হবে আপনাদেরকে খাতায়। আমি এখানে আপনাদেরকে 2 মিনিট সময় দিব। আপনারা লাইভটা ছেড়ে আপনারা খাতা কলম নিয়ে নেন, কারণ আপনাদেরকে কিছু নোট লিখতে হবে এবং ওই নোটগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি মনে করেন যে আপনারা শুধু শুনেই মুখস্থ করতে পারবেন তাহলে কষ্ট হয়ে যাবে। আমি বলবো খাতা কলমটা নিয়ে নেন, যাতে আপনারা লিখতে পারেন। এবং লেখাটা এই জন্যও জরুরি যে আজকের ক্লাসে আপনাদেরও পার্টিসিপেট করতে হবে। এবং আমি যখন বলবো যে যে নোটগুলো লিখেছেন ওইগুলো আপনারা কমেন্টে টাইপ করে আমাদেরকে এখানে দেখাবেন। এবং আজকের ক্লাসটা লং হবে, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকের ক্লাসটা লং হওয়ার সম্ভাবনা, কারণ আজকের ক্লাসে অনেক বেশি বিস্তারিত আলোচনা এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এন্ড অনেক কিছু আলোচনা হবে। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথমত নন প্রফিট চ্যাপ্টারের যে ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড জিনিসটা কি, আমরা আমাদের আজকের ক্লাসটা এই প্রথম রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত খেয়াল রাখেন আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয়বস্তুটা কি। ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড যারা ক্লাস 9-10 এর স্টুডেন্ট পড়ান, হিসাব বিজ্ঞান বইয়ের যে 3 নম্বর চ্যাপ্টার দুতরফা দাখিলা পদ্ধতি, ওইখানে একটা রিকোয়ারমেন্ট থাকে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। যারা 9-10 এর স্টুডেন্ট পড়ান তারা ভালো মতো জানেন যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এই নন প্রফিট চ্যাপ্টারের যে ফার্স্ট রিকোয়ারমেন্ট ওপেনিং ক্যাপিটাল ফান্ড, এটা হচ্ছে ওই বাংলা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটা ইংরেজি রূপ মাত্র। ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র দরকার, সিম্পল একটা সূত্র। সূত্রটা কি? ওপেনিং অ্যাসেট ডিভাইডেড ওপেনিং লাইবিলিটিস। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আমি কথাটা আবারও রিপিট করি যে আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট নন প্রফিট চ্যাপ্টারে সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। আপনাকে সিম্পল বলবে যে ভাই একটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রস্তুত করেন। আপনি তখন প্রশ্ন থেকে ওপেনিং অ্যাসেট গুলো খুঁজে বের করবেন এবং ওপেনিং লাইবিলিটিস গুলো খুঁজে বের করবেন, এবং ওপেনিং অ্যাসেট গুলো থেকে ওপেনিং লাইবিলিটিস গুলো মাইনাস করবেন। তাহলেই আপনি ওপেনিং ক্যাপিটাল ফান্ড পেয়ে যাবেন। এখন বলবেন ভাই এটা তো খুব সহজ একটা ব্যাপার, সম্পদগুলো খুঁজে বের করব, দায়গুলো খুঁজে বের করব, যোগ বিয়োগ করব, বাস হয়ে গেল, তাই না ভাই? না ভাই, এমনটা না। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল, এবং যেইখানে 90% স্টুডেন্ট ভুল করে থাকে, সেটা হচ্ছে এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এটা বের করতে পারে না এবং এইখানে মিস্টেকটা করে থাকে, যেই কারণে অঙ্কের বাকি অংশগুলোতে অটোমেটিক্যালি ভুল হয়ে যায়। তো প্রথম ক্লাসটা এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ, কারণ এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড যে ভালো মতো করতে পারবে এবং আজকের ক্লাসে যেই টুকিটাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এইগুলো যে ভালো মতো মনে রাখতে পারবে, তার জন্য ক্লাসটা খুবই সহজ হবে। এখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড এটা বের করার আগে আমাদের এই অধ্যায়ের একটা ছোট্ট রিভিউ করা দরকার।
যে এই অধ্যায়ের প্রশ্নটা কেমন থাকে, প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া থাকে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। এখানে স্ক্রিনে দেখতে পারবেন যে একটা রিসিপ্ট এন্ড পেমেন্ট একটা বক্স দেওয়া থাকে। আমরা যেমন নগদান বই করি না, নগদান বইয়ের মধ্যে যত নগদ টাকা পাই সবগুলো আমরা ডেবিট দিকে দেখাই, যত নগদ টাকা পরিশোধ করি সব আমরা ক্রেডিট দিকে দেখাই। এইখানে এমন একটা নগদান বই দেওয়া থাকে এবং সাথে কিছু সমন্বয় দেওয়া থাকে। এই যে একটা রিসিপ্ট এন্ড পেমেন্ট একটা বক্স বা একটা বিবরণী, এই বিবরণী এবং নিচে যে আদার্স কিছু তথ্য দেওয়া থাকে, এই সকল কিছুর উপর ভিত্তি করে আমাদেরকে বলা হয় তিনটা রিকোয়ারমেন্ট করতে। এক নম্বর কি? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। দুই নম্বরে হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। এবং তিন নম্বরে হচ্ছে একটা ব্যালেন্স শিট, এন্ডিং ব্যালেন্স শিট। এখন এইখানে প্রথম দুইটা জিনিস জানা দরকার। রিসিপ্ট, এই রিসিপ্ট শব্দটার অর্থ কি? রিসিপ্ট শব্দটার অর্থ বলবেন যে ভাই আমি তো জানি, এটা তো বলার দরকার নাই, তবু আমি বলতে চাই। রিসিপ্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাপ্তি। এখন প্রাপ্তি মানে আপনি পেয়েছেন। প্রাপ্তি এবং আয় এই দুইটা জিনিস এক না। আমাদের স্টুডেন্টরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে যে ভুলটা করে থাকে যে প্রাপ্তি এবং আয় এই দুইটা জিনিসকে এক বানিয়ে ফেলে। আমি এখন আপনাদেরকে প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রাপ্তি এবং আয় এই দুইটা কিভাবে পার্থক্য। প্রথমত ধরেন আপনি 10 লক্ষ টাকা কোনো জায়গা থেকে পেয়েছেন, একটা কাজ করে দিয়েছেন, সেখান থেকে আপনি 10 লক্ষ টাকা পেয়েছেন। এখন যে আপনাকে 10 লক্ষ টাকা দিল সে বলল ভাই এই যে 10 লক্ষ টাকা, এর মধ্যে 8 লক্ষ টাকা হচ্ছে এই বছরের জন্য এবং বাকি 2 লক্ষ টাকা হচ্ছে আগামী বছরের জন্য। আমি আগামী বছরের টাকাটাও কি তোমাকে এই বছরে দিয়ে দিলাম। আপনি এই বছর মোট কত টাকা পেলেন? 10 লক্ষ টাকা। তো এই 10 লক্ষ টাকা হচ্ছে প্রাপ্তি। এবং 10 লক্ষ টাকা পুরোটাই তো এই বছরের জন্য না, কিছুটা তো আগামী বছরের জন্য। এই বছরের যতটুকু অংশ ওইটাকে বলা হয় আয়। এবং মোট যত টাকা পেলেন সেটা হচ্ছে প্রাপ্তি। আশা করি প্রাপ্তি এবং আয় এই দুটো জিনিসের মধ্যে আপনারা পার্থক্য করতে পারবেন। এবং পেমেন্টস, পেমেন্টস মানে কি? প্রদান। প্রদান এবং ব্যয় এই দুটো জিনিস কিন্তু এক না। যেমন ওই যে একটু আগে বললাম, আপনি ধরেন টিচারকে 2,000 টাকা বেতন দিয়েছেন এবং টিচারকে বললেন যে স্যার এই যে এই 2,000 টাকার মধ্যে 1500 টাকা হচ্ছে এই মাসের এবং আপনাকে আগামী মাসেরও 500 টাকা আমি অগ্রিম দিয়ে দিলাম। যদিও এমনটা কোনো স্টুডেন্ট সাধারণত করে না, তবুও জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে 2,000 টাকা টিচারকে দিয়ে বললেন যে 1500 টাকা হচ্ছে এই মাসের, বাকি আগামী মাসের তো আমি আপনাকে 500 টাকা অগ্রিম দিয়ে দিলাম। আপনি টিচারকে মোট কত টাকা দিলেন? 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে পেমেন্টস মানে প্রদান। আর এই মাসের অংশ কতটুকু? 1500 টাকা, তাই না? এই 1500 টাকা হচ্ছে ব্যয়। আশা করি প্রাপ্তি এবং আয়, প্রদান এবং ব্যয় এই পার্থক্যগুলো বুঝতে পারবেন। আমাদের প্রথমেই এই পার্থক্যগুলো বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। প্রাপ্তি এবং আয় দুইটা এক জিনিস না। রিসিপ্ট এন্ড ইনকাম দুইটা ভিন্ন জিনিস। পেমেন্ট এন্ড এক্সপেন্ডিচার এই দুইটাও ভিন্ন জিনিস। এই দুইটা ব্যাপার ভালো মতো খেয়াল রাখুন। এখন আমি আবার ফেরত আসবো কিছু আরো বেসিক টপিক নিয়ে। এখন এই বেসিক টপিকগুলো নিয়ে কেন আলোচনা করছি, আমি প্রথমেই বলবো যে একটু ধৈর্য ধরবেন। বিশ্বাস করেন, এই মৌলিক ব্যাপারগুলো, এই বেসিক আলোচনাগুলো যদি না হয় তাহলে আগামীতে এই অধ্যায়ের কিছুই আপনারা বুঝতে পারবেন না। যদি এই মৌলিক ব্যাপারগুলো আপনারা ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের এই অধ্যায়টা খুবই সহজ হবে। এখন আমাদের যে নন প্রফিট এই চ্যাপ্টারের প্রথম রিকোয়ারমেন্টটা কি ছিল বলতে পারবেন? আমি যখন জিজ্ঞাসা করবো মনে মনে উত্তর দিবেন। নন প্রফিট চ্যাপ্টারের প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লাইবিলিটিস। ওপেনিং মানে কি? প্রারম্ভিক। মানে প্রারম্ভিক সম্পদ থেকে আমাদেরকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? প্রারম্ভিক সম্পদ থেকে আমাদেরকে প্রারম্ভিক দায়গুলো কি করতে হবে? বাদ দিতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে আবারও বলবো যে সম্পদ জিনিসটা কি? আপনারা বলতে পারবেন যে সম্পদ কাকে বলে অথবা দায় কাকে বলে? আমাদের তো সম্পদ এবং দায় দরকার, তাই না?
তো প্রথমে আমাদের সম্পদগুলো চেনা জরুরি এবং দায়গুলোও চেনা জরুরি। এখন অনেকে বলবেন ভাই সম্পদ চিনি ভাই, আপনি আগায় যান, অন্য কিছু বলেন। ভাই দায়ও চিনি ভাই, আপনি আগায় যান, কোনো সমস্যা নাই। তবু আমি বলবো আপনারা কথাগুলো শোনেন, কারণ এই সম্পদ এবং দায় চেনার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। আমি দুটো সংজ্ঞা আপনাদেরকে বলবো যে সম্পদ কাকে বলে অথবা দায় কাকে বলে। আপনারা সংজ্ঞা দুটো মুখস্থ করে নেবেন। আপনাদের যারা স্টুডেন্ট পড়ান তাদেরকে পড়াইতে গেলেও কাজে দিবে, এবং ইন ফিউচার অ্যাকাউন্টিং রিলেটেড যে কোনো টপিকে এই দুইটা সংজ্ঞা অনেক বেশি কাজে দিবে। এক নম্বর হচ্ছে সম্পদ। সম্পদের সংজ্ঞাটা হচ্ছে আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে সম্পদ বলে। আর দুই নম্বর, আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। এই যে সম্পদ এবং দায়ের দুইটা সংজ্ঞা, এই দুইটা সংজ্ঞা অনেক বেশি ইফেক্টিভ, অনেক অনেক বেশি ইফেক্টিভ। ট্রাস্ট মি, যে সম্পদের এবং দায়ের যে এই দুইটা সংজ্ঞা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সব ক্ষেত্রে সবকিছুকে আপনি এই দুইটা সংজ্ঞা দিয়ে জাস্টিফাই করতে পারবেন। আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে সম্পদ বলে, এবং আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। প্রথমত, যে কোনো জিনিসকে সম্পদ কিনা যাচাই করার জন্য আমরা কি করব, এই সংজ্ঞাগুলোর সাথে মিলিয়ে দেখব। দায়গুলোকে আমরা যাচাই করার জন্য এই সংজ্ঞার সাথে মিলিয়ে দেখব। প্রথম কথা এটা গেল। এখন প্রারম্ভিক মানে কি? সবাই বলবে ভাই প্রারম্ভিক মানে তো বছরের শুরু। হ্যাঁ, আমিও বলবো প্রারম্ভিক মানে বছরের শুরু। এখন আমি যদি বলি বছরের শেষটাও প্রারম্ভিক, তখন আপনারা কি বলবেন? বলবেন যে এত রাতে হয়তো মাথা নষ্ট হয়ে গেছে, বছরের শেষটা আবার প্রারম্ভিক হয় কিভাবে? যেমন ধরেন, আপনি এখন যে জামা কাপড় পরে আছেন এটা পরে আপনি ঘুমাইলেন, তাহলে আপনার আজকে রাতের সমাপনী হচ্ছে এই জামা কাপড়গুলো। এই জামা কাপড়গুলো পরেই কিন্তু আপনি কালকে সকালে ঘুম থেকে উঠবেন। তাহলে এই সমাপনী জামা কাপড়গুলোই কিন্তু আগামী দিনের জন্য প্রারম্ভিকে রূপান্তরিত হলো, তাই না? যেটা আজকের জন্য সমাপনী সেটা আগামীর জন্য কিসে রূপান্তর হয়? প্রারম্ভিকে রূপান্তর হয়। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা প্রত্যেক বছর একটা ব্যালেন্স শিট প্রস্তুত করি। ওই ব্যালেন্স শিটে আমরা বছর শেষে কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে ওইটা দেখিয়ে থাকি, তাই না? বছর শেষের সমাপনী সম্পদ এবং বছর শেষের সমাপনী দায়, এই জিনিসগুলো আমরা আমাদের ব্যালেন্স শিটে দেখিয়ে থাকি। এখন এই যে ডিসেম্বর 31 তারিখ আমরা ব্যালেন্স শিট প্রস্তুত করি, এই যে সম্পদগুলো, এই যে দায়গুলো, এইগুলো কি আগামী বছরের জন্য প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় হয়ে যায় না? নিশ্চয়ই হয়ে যায়। কারণ এই বছরের জন্য যেটা সমাপনী সেটা আগামী বছরের জন্য কি প্রারম্ভিক। তাই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় খোঁজার ক্ষেত্রে আমরা গত বছরের সমাপনীটাকে খুঁজে বের করব। অনেক সময় ডিরেক্টলি বলা থাকে যে প্রারম্ভিক সম্পদ এইগুলো, প্রারম্ভিক দায় এইগুলো, তখন তো ভাই সহজেই বোঝা যায়। কিন্তু মাঝে মাঝে ডিরেক্টলি বলা থাকে না কোনটা প্রারম্ভিক সম্পদ কোনটা প্রারম্ভিক দায়। তখন খুঁজে বের করার একটা টেকনিক হচ্ছে যে গত বছরের সমাপনীটা আছে কিনা ওইটা খুঁজে বের করি। গত বছরের সমাপনীটা দেওয়া থাকে, যে যেমন ধরেন অঙ্কটা 2015 সালের, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে আপনার এই এই সম্পদ ছিল এবং এই এই দায় ছিল। আচ্ছা, 2014 সালের জন্য যেটা সমাপনী ছিল ওইটাই কি 2015 সালের জন্য প্রারম্ভিক রূপান্তরিত হয়ে যাবে না? আশা করি প্রথমত প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় এইটা খোঁজার যে প্রাথমিক স্টেপ ওইটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলতে চাই এখানে যে এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় এই দুইটা খুঁজতে গিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকে। যদি বিশ্বাস না করেন, আজকের ক্লাসটা যদি কেউ না করে থাকেন, আপনারা হয়তো নন প্রফিটের ক্লাসগুলো করেছেন, আপনারা হয়তো অঙ্ক করতে গিয়ে দেখেছেন, আমি পার্সোনালি দেখেছি স্টুডেন্টরা সবচেয়ে বেশি মিস্টেকটা কোথায় করে, এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়গুলো খোঁজার ক্ষেত্রে। আশা করি আজকের ক্লাস করার পর আপনারা সহজেই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়টা খুঁজতে পারবেন। প্রথমেই প্রারম্ভিক সম্পদ এবং দায় খোঁজার জন্য যেইখানে আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ক্লিয়ারলি সরাসরি বলা আছে কিনা যে বছরের শুরুতে এত টাকা সম্পদ আছে, বছরের শুরুতে এত টাকা দায় আছে, তাহলে তো ভালো, ওইগুলো আপনারা ব্যবহার করবেন, সম্পদ থেকে দায়গুলো মাইনাস করবেন, পেয়ে যাবেন। কিন্তু যদি ডিরেক্টলি বলা না থাকে, কিছু কিছু ক্ষেত্রে ইনডিরেক্টলি বলা থাকে, সেক্ষেত্রে প্রথম যেভাবে খুঁজে বের করবেন সেটা হচ্ছে যে গত বছরের সমাপনী সম্পদ এবং গত বছরের সমাপনী দায়গুলো আছে কিনা। এইটাই কিন্তু বর্তমান বছরের জন্য
প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। এখন আমি প্রথমেই বলেছিলাম যে আপনারা খাতা কলম নিয়ে নেন। খাতা কলম নিতে বলেছি এই কারণে, কারণ এখন আপনাদেরকে কিছু লিখতে বলবো আমি। লেখাগুলো নোট, এই নোটগুলো করলে আপনাদের আজকের ক্লাসটা করতে সুবিধা হবে এবং কথাগুলো বুঝতে সুবিধা হবে। খাতা কলম নিশ্চয়ই নিয়ে নিয়েছেন, যারা নেন নাই নিয়ে নেন, আমি একটু পরেই নোট করতে বলবো, আপনারা সবাই নোট করবেন। প্রথমত প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় খোঁজার ক্ষেত্রে আমরা এইগুলো দেখলাম, তাই না? এখন প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় খোঁজার ক্ষেত্রে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আরো বিভিন্নভাবে এই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের কথাগুলো থাকে। প্রথমত প্রারম্ভিক সম্পদ নিয়ে আলোচনা করি। প্রারম্ভিক সম্পদগুলো অন্য কিভাবে কিভাবে থাকতে পারে। এক নম্বর যেভাবে থাকতে পারে, যে বর্তমান বছরের খরচ আগের বছর যদি দিয়ে দেয় তাহলে ওইটা কিন্তু প্রারম্ভিক সম্পদ। যেমন দেখেন, অগ্রিম খরচ কিন্তু একটা প্রারম্ভিক, অগ্রিম খরচ কিন্তু একটা সম্পদ। খরচটা কিসে রূপান্তর হয়? সম্পদে রূপান্তর হয়। কখন খরচটা সম্পদে রূপান্তর হয়? যখন খরচটা অগ্রিম দেয়া হয়। যেমন ধরেন, প্রতি মাসে আপনি টিচারের কাছে পড়েন, বেতন দেন, এটা আপনার খরচ। আপনি টিচারকে 2 মাসের বেতন একসাথে দিয়ে দিলেন। এখন এই যে 1 মাস পড়বেন এটা তো খরচ, কিন্তু 2 মাসেরটা যে অগ্রিম দিয়ে দিলেন, এই অগ্রিম খরচটা কি আপনার আগামীতে কাজে দিবে কি দিবে না? আপনি কি এই খরচের কারণে আগামীতে সুবিধা নিবেন কি নিবেন না? নিশ্চয়ই আপনি সুবিধা নিবেন। এই খরচটা আপনার আগামীতে কাজে দিবে। সুতরাং এটা একটা সম্পদ। সম্পদের প্রথমেই কিন্তু আমরা সংজ্ঞা বলেছিলাম, আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে সম্পদ বলে। খরচটা যদি আপনি অগ্রিম করে ফেলেন তাহলে এই অগ্রিম খরচটা কিন্তু আপনার আগামীতে কাজে দেয়। আর আগামীতে কাজে দিবে এমন সবকিছুকে কি বলে? যেমন সম্পদ। যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, এইগুলোকে কি বলা হয়? সম্পদ। যদিও এগুলো খরচ। এখন খরচ আর সম্পদের একটা মূল পার্থক্য হচ্ছে, খরচটা আগামীতে কাজে দেয় না আর সম্পদটা আগামীতে কাজে দেয়। যেমন আপনি 1 মাস টিচারের কাছে পড়েছেন, বেতন দিয়েছেন, এটা একটা খরচ। এই যে বেতন দিলেন, এটা থেকে কি আপনি আগামীতে কোনো সুবিধা পাবেন নাকি অলরেডি সুবিধা নিয়ে নিয়েছেন? এই বেতনের আর কোনো কার্যকারিতা নাই, সুবিধা আপনি অলরেডি নিয়ে নিয়েছেন। কিন্তু বেতনটা যদি অগ্রিম দিয়ে দেন তাহলে কি হয়? এই বেতন, এই যে টাকাটা দিলেন, এটা কিন্তু আগামীতে কাজে দিবে। সুতরাং এই অগ্রিম বেতনটা কিন্তু সম্পদে রূপান্তর হইল। আশা করি এই বেসিক আলোচনাগুলো আপনারা জানেন। এখন প্রারম্ভিক সম্পদ খোঁজার ক্ষেত্রে প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে কি, 1 নম্বর নোটটা লেখেন খাতায়, যে বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়। তাড়াতাড়ি খাতায় লিখেন। 1 নম্বর নোটটা কি? বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়। আমরা কিন্তু প্রারম্ভিক সম্পদ খুঁজছি। প্রারম্ভিক সম্পদ খোঁজার ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করবেন, যে বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়। এখন বর্তমান বছর মানে কি? যেই বছরের অঙ্ক, ওই বছরকে আমরা বর্তমান বছর ডাকবো। কথাটা ভালো মতো খেয়াল করেন। বর্তমান বছর বলতে যেই বছরের অঙ্ক ওইটাকে আমরা ইন্ডিকেট করছি। যেমন ধরেন আমাদের অঙ্কটা হচ্ছে 2020 সালের এবং আগের বছর হচ্ছে 2019। এখন আপনি কি লিখেছেন যে বর্তমান বছরের খরচ আগের বছর দিয়ে দিলে এটা একটা প্রারম্ভিক সম্পদ? এখন কিভাবে এটা প্রারম্ভিক সম্পদ আমি সেটা বলি। যেমন ধরেন অঙ্কটা 2020 সালের এবং 2019 সালে আপনি 20,000 টাকা বেতন দিয়েছেন। 2019 সালে কত টাকা বেতন দিয়েছেন? 20,000 টাকা। এখন 2019 সালে প্রতি মাসে 1,000 টাকা করে বেতন, তাহলে 12 মাসে 12,000 টাকা বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি 2019 সালে কি করেছেন? আপনি 20,000 টাকা বেতন দিয়েছেন, মানে 8,000 টাকা কি করেছিলেন? অগ্রিম দিয়েছেন। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করতে যাই তখন কি লিখবো? বেতন থেকে এই 8,000 টাকা অগ্রিম মাইনাস করে দিব এবং এই অগ্রিম বেতনটাই আমরা আমাদের ব্যালেন্স শিট মানে আর্থিক বিবরণীতে দেখাবো চলতি সম্পদের মধ্যে, যে অগ্রিম বেতন এত টাকা। কত টাকা? 8,000 টাকা। 2019-এর জন্য কিন্তু এটা সম্পদ। 2019-এর যে সমাপনী ব্যালেন্স শিট আমরা করব, ওইখানে কিন্তু আমরা লিখবো যে আমার অগ্রিম বেতন কত টাকা? 8,000 টাকা। এখন 2019-এর জন্য যেটা সমাপনী, ওইটাই কিন্তু 2020-এর জন্য প্রারম্ভিক। মানে 2020-এর খরচটা যদি 2019-এই দিয়ে দেয় তাহলে ওইটা প্রারম্ভিক সম্পদে রূপান্তর হয়। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান বছরের খরচ, বর্তমান বছর বলতে যেই বছরের অঙ্ক, বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়
তাহলে ওইটা কি হয়, সম্পদ হয়ে যায়। যখন আমরা অঙ্ক করতে যাব তখন এগুলো আমরা ক্লিয়ারলি দেখব যে কিভাবে লেখা থাকে। এরপরে 2 নম্বর যে জিনিসটা, যে প্রারম্ভিক সম্পদ, এটা নির্ণয়ের জন্য 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে গত বছরের আয় যদি এই বছর আদায় হয়, গত বছরের আয় যদি বর্তমান বছরে আদায় হয়। আপনার 2 নম্বর নোটটা লেখেন প্রারম্ভিক সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে, যে গত বছরের আয় যদি বর্তমান বছরে আদায় হয়, তাহলে এইটাও একটা প্রারম্ভিক সম্পদ। সবাই কি লিখেছেন? যে গত বছরের আয় যদি এই বছরে মানে বর্তমান বছরে আদায় হয়, তাহলে এটাও একটা প্রারম্ভিক সম্পদ। এখন কিভাবে এটা প্রারম্ভিক সম্পদ? দেখেন, আপনি একজন স্টুডেন্টকে 1 মাস পড়িয়েছেন এবং তার কাছ থেকে টাকা নিয়েছেন, আপনার আয় হলো, তাই না? এখন আপনি স্টুডেন্টকে 1 মাস পড়িয়েছেন, টাকা পাওনা হয়েছেন, কিন্তু এখনো সে আপনাকে টাকাটা দেয় নাই। আপনার আয় হয়েছে কিন্তু আয়টা এখনো আদায় করতে পারেন নাই, মানে আয়টা কি অনাদায়ী। আয়টা যখন অনাদায়ী থাকবে তখন এটা কিন্তু সম্পদে রূপান্তর হয়। কিভাবে? কারণ এই আয়টা তো আপনি আগামীতে পাবেন, আপনার আগামীতে কাজে দিবে। সুতরাং এই আয়টাই কিসে রূপান্তর হইলো? সম্পদে রূপান্তর হইলো। একটু আগে আমরা দেখলাম খরচ সম্পদে রূপান্তর হয়েছে। কিভাবে? কারণ খরচটা অগ্রিম দিয়ে দিয়েছিলাম। এখন আবার দেখছি যে আমাদের আয়, এইটাও সম্পদে রূপান্তর হচ্ছে। কিভাবে? আয়টা যদি অনাদায়ী থাকে। কারণ আমি 1 মাস স্টুডেন্টদেরকে পড়িয়েছি, আমি টাকা পাওনা হয়েছি, কিন্তু এখনো তারা আমাকে দেয় নাই। নিশ্চয়ই তারা আমাকে আগামীতে দিবে। সুতরাং আগামীতে এই আয়টা আদায় হবে। এই অনাদায়ী আয়টা আমার জন্য একটা সম্পদে রূপান্তর হলো। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। তো প্রারম্ভিক সম্পদের ক্ষেত্রে আমরা 2টা জিনিস দেখলাম, যে 2 ভাবে কথাটা থাকতে পারে। 1 নম্বর হচ্ছে বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়, এবং আগের বছরের আয় যদি বর্তমান বছরে হয়। যেমন ধরেন 2020 সালের একটা অঙ্ক, 2019 সালে আপনি একটা কাজ করেছিলেন, 10,000 টাকার একটা কাজ আপনি করে দিয়েছিলেন, কিন্তু টাকাটা 2019 সালে আদায় করতে পারেন নাই। তো আপনার যে 2019 সালের আয়টা সেটা কি হইলো? অনাদায়ী হইলো। 2020 সালে এসে আপনি ওই 2019 সালের টাকাটা আদায় করলেন। আচ্ছা, এই টাকাটা কি 2020 সালের? একদমই না। এই টাকাটা হচ্ছে 2019 সালের। 2019 সালে যখন আপনি ব্যালেন্স শিট করলেন, তখন কিন্তু আপনি লিখেছিলেন যে আমার অনাদায়ী আয় রয়েছে 10,000 টাকা। আপনি আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে মানে চলতি সম্পদের মধ্যে কিন্তু দেখিয়েছিলেন যে অনাদায়ী আয় 10,000 টাকা। আপনি আপনার 2019 সালের যে সমাপনী ব্যালেন্স শিটটা করেছিলেন, ওইখানে কিন্তু দেখিয়েছিলেন যে আমার অনাদায়ী আয় মানে চলতি সম্পদ 10,000 টাকা। মানে গত বছরের জন্য যেটা সমাপনী, ওইটা কিন্তু বর্তমান বছর মানে 2020 সালের জন্য প্রারম্ভিক। তো আমাদের এখানে 2টা জিনিস শিখলাম। সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদের ক্ষেত্রে বর্তমান বছরের খরচ যদি আগের বছর দিয়ে দেয়, আর যদি গত বছরের আয় বর্তমান বছরে আদায় হয়। প্রথমত প্রারম্ভিক সম্পদ নিয়ে যে 2টা আলোচনা হলো, এই 2টা কি কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো বুঝার কমতি আছে কিনা, যে আমি এই 2টা টপিক বুঝি নাই, তাহলে কমেন্ট করেন। তারপরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা সামনে মুভ করব। এই যে প্রারম্ভিক সম্পদের 2টা পয়েন্ট আমি বললাম, এই 2টা কি কারো কোনো প্রশ্ন আছে কিনা এই 2টা পয়েন্ট নিয়ে? প্রারম্ভিক সম্পদের যে 2টা টপিক আমি আলোচনা করলাম, এই 2টা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা 30 সেকেন্ড ওয়েট করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন, আমরা সামনে মুভ করব। প্রথমত ভালো লাগলো যে আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন এবং যে কারণে আপনাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আবার একটু রিপিটে আসি, যে আমাদের নন প্রফিট এর কয়টা রিকোয়ারমেন্ট? 3টা। 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ক্যাপিটাল ফান্ড কিভাবে বের করে? ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমাদেরকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হয়।
এখন প্রারম্ভিক সম্পদ কিভাবে বের করে তাই তখন আলোচনা করলাম। এখন প্রারম্ভিক দায়গুলো কিভাবে থাকে, একটু ঘুরিয়ে পিছিয়ে থাকতে পারে তাই না, কিভাবে থাকতে পারে ওইটা নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর নোটটা লেখেন, প্রারম্ভিক দায়ের 1 নম্বর নোটটা লেখেন যে গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করা হয়। লিখেন, গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করা হয় তাহলে এটা একটা প্রারম্ভিক দায়। কিভাবে প্রারম্ভিক দায় তা আমি বুঝাচ্ছি, আপনারা খাতায় লিখেন যে গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করা হয়। গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করা হয়। এখন আমি বলেছিলাম যে দায়ের সংজ্ঞাটা কি, যে আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে কি বলে, দায় বলে, তাই না? এখন গত বছর মানে 2019 সাল, আর বর্তমান বছর মানে যেই বছরের অঙ্ক ছিল সেটা হচ্ছে 2020 সাল। এটা ধরেই আমরা কথা আলোচনাগুলো করছি যে 2019 সালে আপনার 20,000 টাকা বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি বেতন দিয়েছেন 15,000 টাকা। তো গত বছর আপনার বকেয়া কত ছিল, 5,000 টাকা, তাই না? আপনি এই 5,000 টাকা লিখেছিলেন না আপনার যেই ব্যালেন্স শিট করেছিলেন 2019 সালে, যে আমার ভাই বেতন বকেয়া রয়ে গেছে 5,000 টাকা, আপনি চলতি দায়ের মধ্যে লিখে রাখলেন যে অ্যাক্রুড স্যালারিজ 5,000। আপনি এটা 2019 সালের সমাপনী দায়ের মধ্যে লিখে রাখলেন। এখন 2020 সালে যখন অঙ্ক করতে আসলেন, এইখানে লিখা যে অ্যাক্রুড স্যালারিজ পেইড, কথাটা ভালো মতো খেয়াল করেন। 2020 সালে কি লেখা, যে অ্যাক্রুড স্যালারিজ পেইড। আচ্ছা, 2020 সালে বকেয়া খরচ পরিশোধ করেছে। আচ্ছা, 2020 সালের বেতন যদি 2020 সালেই দেয় তাহলে এটা কি বকেয়া বলা যায়? না তো ভাই, যেই বছরের বেতন সেই বছরই দিয়েছেন, এটি তো স্বাভাবিক তাই না? নিশ্চয়ই এই বেতনটা গত বছরের বকেয়া ছিল, আপনি গত বছরের বকেয়া বেতনটা এই বছর পরিশোধ করেছেন। সুতরাং এটা একটা কি প্রারম্ভিক দায়। কারণ এই যে বেতনটা আপনি গত বছর পরিশোধ করেন নাই, এই বেতনটা আপনার গত বছর বকেয়া ছিল, গত বছরের জন্য এটা দায় ছিল, এবং গত বছরের জন্য যেটা দায় সেটা কিন্তু আমার প্রারম্ভিক দায়, তাই না? প্রথম আমরা যে দায়ের টপিকটা শিখলাম সেটা কি, গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করে তাহলে। তারপরে 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে দায়ের ক্ষেত্রে বর্তমান বছরের আয় যদি গত বছর করে ফেলেন। আমি যেভাবে লাইনগুলো বলি এভাবেই লিখেন, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। 2 নম্বর যে টপিক সেটা কি, বর্তমান বছরের আয় গত বছর করে ফেললে। বর্তমান বছর মানে 2020 সাল, তাই না? আর গত বছর মানে 2019 সাল। মানে 2020 সালের আয়টা তারা 2019 সালেই করে ফেলেছিল। আমরা দায়ের সংজ্ঞাটা কি, আগামীতে পরিশোধ করতে হবে এমন সবকিছুকে দায় বলে। ধরেন আপনি আপনার স্টুডেন্টদের কাছ থেকে অগ্রিম বেতন নিয়ে নিলেন। বেতনটা তো আপনার জন্য একটা আয়, তাই না? কারণ আপনি পড়িয়েছেন, বেতন নেবেন, এটা আপনার জন্য একটা আয়। কিন্তু বেতনটা আপনি অগ্রিম নিয়ে নিয়েছেন, অগ্রিম আয় হয়ে গেল, তাই না? এখন এই যে অগ্রিম বেতনটা নিয়ে নিলাম, এইটার কারণে কিন্তু আপনাকে আগামী 1 মাস স্টুডেন্টদেরকে পড়াতে হবে। সিম্পল কথা না? কারণ আপনি টাকা নিয়েছেন। আমি কিন্তু আমার স্টুডেন্ট যারা আমার কাছে পার্সোনালি পড়ে তাদের কাছে আমি অগ্রিম পেমেন্ট নেই। এন্ড কেউ যদি এখানে লাইভ ক্লাসে থাকেন যে আমার কাছে পার্সোনালি পড়েন এবং অ্যাডভান্স পেমেন্ট করেছেন, তাদেরকে বলবো যে আহ, আমি যদি কোনো কারণে কিছু হয়ে যায় আমার, এবং আপনাদেরকে আমি পরিশোধ করতে না পারি, তাহলে পেজের ইনবক্সে নক করবেন অথবা আমার নাম্বারে ফোন করবেন, এন্ড আমার ফ্যামিলি মেম্বারকে বলবেন এন্ড যাতে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করে দেয়। তারা সবাই জানে যে আমি আপনাদেরকে পড়াই এবং আপনাদের কাছে টাকা নেই, আমার ভাই ভালো করে জানে কথাগুলো। তো আপনারা যদি তাদেরকে বলেন তারা আপনাদেরকে পেমেন্টটা করে দিবে। আপনাদের যেই পাওনা টাকাগুলো যদি আমি আপনাদেরকে ঠিকঠাক মতো পরিশোধ করার আগে যদি আমার কিছু হয়ে যায় আর কি। তো দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি পরিশোধ করে যেতে পারি। তো এখন এখানে কথাটা হচ্ছে যে আমাদের দায়ের যে 2 নম্বর টপিক সেটা হচ্ছে বর্তমান বছরের আয় মানে 2020 সালের আয়টা যদি 2019 সালে করে ফেলে। আচ্ছা, 19 সালে যদি আয় করে ফেলে মানে অগ্রিম আয় করেছে, এখন 2019 সালের জন্য এটা কি, অগ্রিম আয়। 2019 সালে তো 2019 সালের টাকাই পাওয়ার কথা, তারা 2020 সালের টাকাটাও কি করছে, নিয়ে নিছে।
এখন 2019 সালে যে 2020 সালে টাকাটা নিয়ে নিল, মানে অগ্রিম আয় করে ফেললো, এখন তারা কি লিখবে না ভাই আমার তো আগামীতে এটা পরিশোধ করতে হবে, তাদেরকে এই সুবিধাটা দিতে হবে? তো এই যে অগ্রিম আয়টা করলো, তাদের জন্য এই অগ্রিম আয়টা একটা দায় রূপান্তর হইলো। তো 2019 সালের যেটা অগ্রিম আয়, তারা এটা সে কি করছে, তাদের এন্ডিং যে ব্যালেন্স শিটটা ছিল সেখানে লিখে রাখছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ, এই যে আনআর্নড, এই কথাটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। এটা আবার কি? আনআর্নড মানে হচ্ছে টাকা আগে আগে নিয়ে নিয়েছেন কিন্তু সুবিধা এখনো দেন নাই, মানে অগ্রিম আয়টা করে ফেলেছেন। ক্লিয়ার? অগ্রিম আয় করে ফেলেছেন কিন্তু এখনো সুবিধা দেন নাই। আপনি 2019 সালে 2020 সালে টাকাটা আপনি পেয়ে যান, তাহলে 2019 সালের জন্য এটা কি অগ্রিম আয়। সুতরাং 2019 সালের জন্য এটা সম্পদ। আর 2019 সালের জন্য যেটা সমাপনী সম্পদ, অ্যাকচুয়ালি দায়, আই এম সরি, 2019 সালের জন্য এটা সমাপনী দায়, তাহলে এটা 2020 সালের জন্য প্রারম্ভিক দায় রূপান্তর হবে। তো আমাদের এখানে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের জন্য দুটো টপিক আমরা আলোচনা করলাম। দায়ের ক্ষেত্রে কি ছিল? গত বছরের খরচ যদি এই বছর মানে বর্তমান বছর 2019 সালের খরচ যদি 2020 সালে পরিশোধ করে, তাহলে এটা কি প্রারম্ভিক দায়। এবং যদি 2020 সালের আয়টা তারা 2019 সালেই করে ফেলে, তাহলে এটাও একটা প্রারম্ভিক দায়। এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে দায়ের যে দুইটা টপিক আমি আলোচনা করলাম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে আমি দুইটা নোট লেখালাম, এই দুইটা নোট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা প্লিজ আস্ক করেন। যে আমি 2 মিনিট ওয়েট করবো এখানে, যে আপনাদের দায়গুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, যে দুইটা টপিক আমি লিখাইলাম, নোটগুলো লিখাইলাম। আর একটু পরে কিন্তু এই 4টা নোট আপনাদেরকে আমি যেভাবে বলছি হুবহু এখানে লিখে দিতে হবে, হুবহু এখানে লিখে দিতে হবে কমেন্টের মধ্যে। যারা যারা দিবেন না, আমি যারা যারা দিবেন তাদের জন্য স্পেশাল আমি কিছু করব। যারা যারা দিবেন আর কি, আমি চেষ্টা করব এখানে যারা কমেন্টে লিখে দিবেন এই 4টা নোট। মেহজাবিন, আমার বোন, যে 4টা গোলাই ফেলছেন, 4টা গোলাই ফেলা স্বাভাবিক, এটা কোনো সমস্যাই না। আপনি জাস্ট খাতায় লিখেন, এন্ড একটু পরে যখন আমরা আরো অঙ্ক করতে যাব তখন দেখবেন ব্যাপারটা সহজ হবে। এখন একটু হয়তো অন্যরকম মনে হতে পারে, বাট একটু পরে যখন অঙ্ক করতে যাব না তখন ব্যাপারটা সহজ হবে। তবে অঙ্ক করতে যখন যাব তখন প্লিজ আপনাদের নোটটা সামনে রাখবেন। সুমাইয়া আক্তার, আহ, এই ভিডিওটা থাকবে, এই ভিডিওটা থাকবে, আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আপাতত যদি কেউ মাঝখান থেকে কোনো টপিক মিস করেন তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই, একদম কোনো টেনশন করবেন না। এটার কারণে একটু পরে অঙ্কে গিয়ে তেমন বেশি ইফেক্ট পড়বে না, কারণ অঙ্কে গিয়েও আমরা কিছুটা রিভিউ করব। তো সুমাইয়া, এখানে টেনশনের কিছু নেই। অলিউর রহমান জুয়েল ভাই, এই ভিডিওটা থাকবে, আহ ফজর পর্যন্ত থাকবে, আপনারা দেখতে পারবেন। সুমাইয়া আক্তার, আপনার জন্য আমি জাস্ট একবার রিপিট করি, দায়ের দুইটা টপিক, একটা হচ্ছে গত বছরের খরচ বর্তমান বছর পরিশোধ করলে, এবং 2 নম্বর হচ্ছে বর্তমান বছরের আয় গত বছর যদি আপনারা পেয়ে যান। ওকে, যেহেতু আমার ভাই ও বোনেরা সবাই আপনারা বলে ফেলেছেন যে আপনারা বুঝে গেছেন, তাহলে সুতরাং আমরা আগামীতে মুভ করি। ওকে, এখন আমরা কিছু অঙ্ক করব। এই যে বিস্তারিত আলোচনা করলাম প্রারম্ভিক মূলধন নিয়ে, এটার উপর আমরা কয়েকটা অঙ্ক করব। একটা অঙ্ক করলে আসলে এই টপিকটা বোঝা সম্ভব না, এই জন্য আমি 3টা এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য। আজকে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং 3টা অঙ্ক আপনাদের এই যে প্রারম্ভিক মূলধনটা বুঝতে অনেক বেশি হেল্প করবে। এইখানে খেয়াল করেন, আমি যে C1 1 নম্বর যে ম্যাথটা আপনাদেরকে দেখালাম, এটা দিকে খেয়াল করেন। C1 যে ম্যাথটা আপনাদেরকে দেখালাম এটা একটু খেয়াল করেন। আমি বলবো যে স্ক্রিনে যে প্রশ্নটা আছে আপনারা পুরোটা পড়ুন, A to Z, সম্পূর্ণটা 2-3 বার পড়ুন। আমি 5 মিনিট এখানে ওয়েট করব, পুরো 5 মিনিট আমি ওয়েট করব, আপনারা পুরো প্রশ্নটা আপনারা পড়বেন।
আমি পুরো প্রশ্ন নিয়ে ডিসকাস করব না, আমি শুধু ওইটুকু নিয়ে ডিসকাস করব যতটুকু আজকের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে জরুরি। আমি পুরোটা নিয়ে ডিসকাস করব না, আমি জাস্ট অতটুকু নিয়ে আলোচনা করব যতটুকু প্রারম্ভিক মূলধন মানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য জরুরি। তো আমি বলবো যে আপনারা প্রশ্নটা উপর থেকে নিচ পর্যন্ত কয়েকবার পড়েন যাতে মুখস্থ হয়ে যায় এমন একটা অবস্থা। আমি যেখানেই বলবো ওইখানে যাতে আপনারা খুঁজে পান সহজে। কথাটা ক্লিয়ার? প্রশ্নটা আপনারা পড়েন, আমি পড়বো না প্রশ্নটা। আমি আবারও বলবো প্রশ্নটা ভালো মতো পড়েন, একবারে টপ টু বটম ভালো মতো। কেউ একবার পড়ে রেখে দিবেন না। আমি যতক্ষণ পর্যন্ত কথা না বলছি ততক্ষণ পর্যন্ত আপনারা বারবার পড়তে থাকেন, পুরো প্রশ্নটা কয়েকবার পড়েন। একটা কথা আসলে না বললেই নয়, আসলে বলতে চাই না সাধারণত, আমি চেষ্টা করি চুপ থাকতে কিছু ব্যাপারে, বাট সামটাইমস না বলে পারি না। যেসব ভাইরা আমাকে, জানি না আপনারা কোন সুরে বলছেন, বাট এখানে কারো অর্ডার নেওয়া হয় না ভাই। ক্লাসটা পোস্ট দিয়েন ভাই, এখানে কারো অর্ডার নেই না। অর্ডারের জন্য অন্য কোথায় যান প্লিজ, এখানে কারো অর্ডার নেওয়া হয় না। যদি এখনো ম্যানার না শিখে থাকেন যে কিভাবে কথা বলতে হয়, তাহলে আমি বলি, আমার টিচার আমাকে শিখিয়েছিল যখন আপনি কারো কাছে কিছু চাইবেন আর সে যদি আপনার সিনিয়র হয় বা স্পেশালি টিচার হয়, জানি না টিচার ফিল করেন কিনা, যে একটা শব্দ আছে উড ইউ মাইন্ড, ইংরেজিতে একটা শব্দ আছে উড ইউ মাইন্ড, এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আপনি এক গ্লাস পানি চাচ্ছেন, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো এই ক্ষেত্রে একটা কার্টেসি জিনিস আছে, সৌজন্যতা। ক্লাসটা পোস্ট দিয়েন না ভাই, এরকম অর্ডার নেওয়া হয় না। আর আমি যদি কষ্ট করে লাইভ নিতে পারি, আপনারাও লাইভ দেখতে পারবেন, না দেখতে পারলে ভাই কিছু করার নাই। আমি আসরের সময় বের হয়েছি, আমি এখন ননস্টপ কথা বলতেছি, এখনো আসর থেকে একবারে এই পর্যন্ত আমি 5টা মিনিট সময় পেলে রেস্ট নেওয়ার, ক্লাস নিচ্ছি কিন্তু আমি। ফজরের পরে উঠছি, মাঝখানে জাস্ট কয়েক ঘন্টা ঘুমাইছি, এতক্ষণ চলছেই কিন্তু আমার, তারপর কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি। আমি যদি পারি আপনারাও পারবেন।
আর যে না পারবেন তার ভাই দরকার নেই। ওকে আমার ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা পড়েছেন। তো আমি একটু প্রশ্নটা একটু রিভিউ করি যদিও বলেছিলাম যে রিভিউ করব না, তবু আমি বলি আর কি। দেখেন এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কিছু রিসিপ্ট আর কিছু পেমেন্টস দেওয়া আছে, তাই না? আচ্ছা আমরা যে নগদান বই করি ওইখানে প্রথমেই লিখি না যে ব্যালেন্স বিডি, মানে আমাদের হাতে যে নগদ টাকাটা থাকে, বলে যে হাতে নগদ এত টাকা বা নগদ তহবিল এত টাকা, আমরা এটা কি করি, ব্যালেন্স বিডি লিখে প্রথমেই লিখে রাখি, কি লিখি কিনা? আচ্ছা আমাদের নগদ প্রাপ্তির মধ্যে যে ব্যালেন্স বিডিটা লিখি, এটাকে আমার মাসের শুরুতেই যে সম্পদটা থাকে, যে নগদ টাকাটা থাকে, ওইটাকে ইন্ডিকেট করে না? তো এইখানে দেখবেন রিসিপ্টের মধ্যে প্রথমেই যে ব্যালেন্স দেওয়া আছে, এই ব্যালেন্স শব্দটা দিয়ে বোঝায় যে আমার শুরুতেই নগদ কিছু টাকা আছে। আর এইটাই হচ্ছে আমার প্রারম্ভিক নগদ, এটাই কি আমার প্রারম্ভিক নগদ। আরো একটা জিনিস খেয়াল করেন, পেমেন্টস সাইডটাতে একদম নিচে একটা ব্যালেন্স আছে, আমরা ব্যালেন্স সিডি করি না, যে দুই দিকে টাকা মিলানোর জন্য একটা ব্যালেন্স সিডি দিই, এটা হচ্ছে আমার সমাপনী নগদ। তো রিসিপ্ট সাইডে যে ব্যালেন্সটা দেওয়া থাকে, ওই ব্যালেন্সটা হচ্ছে আমার প্রারম্ভিক নগদ, এবং এইটা আমার একটা প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদ খোঁজার ক্ষেত্রে সবার আগে যেই দিকে ইন্ডিকেট করবেন, কথাটা ভালো মতো খেয়াল করেন, প্রশ্ন থেকে আমি বুঝাচ্ছি যে প্রারম্ভিক সম্পদ খোঁজার ক্ষেত্রে সবার আগে যেদিকে ইন্ডিকেট করবেন, এই যে রিসিপ্ট সাইডে যে ব্যালেন্সটা দেওয়া থাকে, এটা হচ্ছে আমার প্রারম্ভিক হাতে নগদ। এটা একটা প্রারম্ভিক সম্পদ, মানে ওপেনিং অ্যাসেট। এটা একটা কি ওপেনিং অ্যাসেট। তো আমরা একটা ওপেনিং অ্যাসেট পেলাম। আচ্ছা বলুন তো আমরা কি ক্যালকুলেট করবো আজকে? আজকে লাইভ ক্লাসটা কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে? ওপেনিং ক্যাপিটাল ফান্ড, তাই না? ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমাদের কি করতে হবে? ওপেনিং অ্যাসেট গুলো থেকে ওপেনিং লাইবিলিটিস গুলো মাইনাস করতে হবে, তাই না? তো আমাদেরকে ওপেনিং অ্যাসেট গুলো খুঁজে বের করতে হবে এবং ওপেনিং লাইবিলিটিস গুলো খুঁজে বের করতে হবে। অলরেডি আমরা আলোচনা করে এসেছি কিভাবে ওপেনিং অ্যাসেট এবং ওপেনিং লাইবিলিটিস গুলো আমরা খুঁজে বের করব। এখন প্রথমেই যে ওপেনিং অ্যাসেটটা আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে রিসিপ্ট সাইডে যে ব্যালেন্সটা দেওয়া আছে, এটা আমার প্রারম্ভিক নগদ, এটাই হচ্ছে আমার প্রথম ওপেনিং অ্যাসেট। এরপরে আমরা প্রশ্নের মধ্যে খুঁজবো যে কোনো ডিরেক্টলি বলা আছে কিনা যে বছরের শুরুতে আপনার এই এই সম্পদগুলো ছিল। দেখেন যে আদার্স এডিশনাল ইনফরমেশন গুলো, আদার্স এডিশনাল যে ইনফরমেশন গুলো, এর 1 নম্বরে কি বলেছে? অন 1 জানুয়ারি 2014। আচ্ছা 1 জানুয়ারি কি প্রারম্ভিক বুঝায় নাকি সমাপনী বুঝায়? অবভিয়াসলি ভাই সবাই বলবে প্রারম্ভিক বুঝায়, তাই না? তো প্রারম্ভিক তাদের লাইব্রেরিতে কিছু জিনিস ছিল, জিনিসগুলো কি? ফলোইং অ্যাসেট, মানে বছরের শুরুতেই তাদের কিছু অ্যাসেট ছিল। ফার্নিচার ছিল, বুকস ছিল যেগুলোর ভ্যালিউ ছিল 4,500 টাকা, এন্ড তাদের ইনভেস্টমেন্ট এট কস্ট, তাদের কিছু ইনভেস্টমেন্টও ছিল। কত টাকার? 20,000 টাকার। তো দেখেন এখানে কিন্তু আমরা আরো কিছু ওপেনিং অ্যাসেট পেলাম। ওপেনিং অ্যাসেট মানে কি? বছরের শুরুতেই যে অ্যাসেট গুলো থাকে, তাই না? আমাদের অঙ্কটা কত সালের বলতে পারবেন? 2014 সালের। দেখেন বিনা পানি লাইব্রেরি লেখা আছে না বক্সের উপরে, ওইখানে কিন্তু একটা তারিখও আছে 2014 সাল। আমাদের অঙ্কটা হচ্ছে 2014 সালের। তো 2014 সালের বছরের শুরুতেই কিছু সম্পদ তারা বলে দিয়েছে, ভাই আপনাদের কিন্তু বছরের শুরুতে কিছু ফার্নিচার আছে, কিছু বুকস আছে, কিছু ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা থাকুক না ভাই, আমার কি, থাকতেই পারে। তো ভাই আমরা এখানে 4টা প্রারম্ভিক সম্পদ পেলাম। ওই যে রিসিপ্টের যেই সাইড, ওইখানে প্রথমে একটা ব্যালেন্স পেলাম, মানে আমার হাতে নগদ কিছু টাকা, একটা সম্পদ। ফার্নিচার একটা সম্পদ, তারপরে বুকস একটা সম্পদ, তারপরে ইনভেস্টমেন্ট আরো একটা সম্পদ, তাই না? আমরা এখানে 4টা সম্পদ পেলাম। এখন আমি আরো একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা তো সম্পদ পেলাম, প্রারম্ভিক সম্পদ পেলাম। তো প্রারম্ভিক মূলধন বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য আমাদেরকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো খুঁজে প্রারম্ভিক দায়গুলো মাইনাস করতে হবে, তাই না? এখন প্রারম্ভিক দায় কোথায় পাবো? এখানে কিন্তু ডিরেক্টলি বলে নাই। এই যে বলছে যে বছরের শুরুতে কিছু সম্পদ আছে, এখানে কি বলছে যে বছরের শুরুতে কিছু দায় আছে? না ভাই, ডিরেক্টলি কিন্তু বলে নাই। তবে ওই যে আমরা দুইটা তথ্য মুখস্থ করেছিলাম মনে আছে? আমি তথ্য দুটো রিপিট করি। প্রারম্ভিক দায় কিভাবে থাকতে পারে? 1 নম্বর হচ্ছে গত বছরের খরচ যদি বর্তমান বছর পরিশোধ করে। আচ্ছা এই একটাই থাকুক, আর সেকেন্ডটা দরকার নেই, এই একটা দিয়ে আমরা আজকের এই ক্লাসটা করতে পারবো আর কি। যে গত বছরের খরচ এই বছর পরিশোধ করলে, মানে 2013 সালের খরচ যদি 2014 সালে পরিশোধ করে,
তাহলে এইটাও কিন্তু একটা প্রারম্ভিক দায়, কারণ 2013 সালে তারা পরিশোধ করে নাই, এই জন্যই তো 2014 সালে এসে পরিশোধ করছে। সুতরাং 2013 সালের জন্য এটা কি ছিল, বকেয়া ছিল। আর বকেয়া খরচ একটা কি দায়, 2013 সালের সমাপনী দায় 2014 সালের প্রারম্ভিক দায়ে রূপান্তর হয়, তাই না? ওকে, আপনারা পেমেন্টস যে সাইটটা এখানে দেখেন, একবারে নিচের দিকে সেকেন্ড, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। আউটস্ট্যান্ডিং মানে কি, বকেয়া। এক্সপেন্স মানে তো সবাই জানে যে বকেয়া খরচ। পেমেন্টস এর মধ্যে আছে মানে আমরা পরিশোধ করে দিয়েছি। আচ্ছা, আমরা নগদান বই যে করি, নগদান বই কি লিখি? টাকা আসলেও লিখি, টাকা চলে গেলেও লিখি। আমরা কি এমন করি যে যেই মাসেরটা শুধু ওই মাসেরটাই লিখি? না, আমরা যত টাকা পাই, হোক এটা এই মাসের, পরের মাসের, সব মাসের, সারা বছরের, সারা জীবনের, এটা ম্যাটার না। টাকা পাইলেই আমরা ডেবিট দিকে মানে রিসিপ্ট সাইডটাতে লিখি, টাকা পরিশোধ করলেই আমরা পেমেন্ট সাইডটাতে লিখি। এইখানেও দেখেন পেমেন্ট সাইডে লেখা আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, মানে বকেয়া খরচ পরিশোধ করা হয়েছে কত টাকা, 700 টাকা। আচ্ছা, 2014 সালের বকেয়া খরচ কি 2014 সালে পরিশোধ করবে? তাহলে কি এটা বকেয়া হইতো? তাহলে তো হয়তো শুধু খরচ পরিশোধ করা হয়েছে, 2014 সালে কিছু খরচ হয়েছে আমি পরিশোধ করে দিলাম, এমন হইতো না। কিন্তু এখানে কেন বকেয়া খরচ লিখলো? নিশ্চয়ই এটা আগের বছরের বকেয়া, মানে 2013 সালের খরচটা তারা এসে 2014 সালে পরিশোধ করছে, মানে 2013 সালে তারা টাকাটা পরিশোধ করে নাই। সুতরাং এটা কিন্তু গত বছরের খরচ বর্তমান বছরে পরিশোধ করা হয়েছে। আর আমরা জানি যদি গত বছরের খরচ বর্তমান বছরে পরিশোধ করা হয়, তাহলে এটা একটা প্রারম্ভিক দায়, তাই না? তো আমরা চলুন অ্যান্সারটা দেখি। এখানে আমরা অ্যান্সারটা দেখেছি, আমরা আমাদের 4টা খরচ দেখেছিলাম, তাই না? মানে 4টা সম্পদ দেখেছিলাম, প্রারম্ভিক সম্পদ। ওই যে একটা ব্যালেন্স দেওয়া ছিল না, ওইটা কি ছিল, আমরা হাতে নগদ, ক্যাশ এট ব্যাংক। ব্যালেন্স না লিখে এখানে ক্যাশ এট ব্যাংক কথাটা লিখেছে, মানে হাতে কিছু নগদ টাকা বা ব্যাংকে কিছু টাকা আছে নগদ, এমনটা ইন্ডিকেট করে। তারপর আমার কিছু ফার্নিচার ছিল বছরের শুরুতে, কিছু বুকস ছিল, কিছু ইনভেস্টমেন্ট ছিল। টোটাল ওপেনিং অ্যাসেট কত হইলো, 34,500 টাকা। এখান থেকে আমাদের যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ওই যে একটা বকেয়া খরচ পরিশোধ করেছিলাম, মানে আমাদের ওপেনিং লাইবিলিটিস, এটা আমরা মাইনাস করলাম। ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লাইবিলিটিস মাইনাস করলাম, এবং পেয়ে গেলাম আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড। সিম্পল একটা ব্যাপার না? ব্যাপারটা খুব সহজ মনে হলেও এখানে যে মিস্টেকটা করবে সেটা হচ্ছে এই যে এখানে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 700 টাকা, এইটা ওপেনিং যে লাইবিলিটিস, এইটা সাধারণত চিনতে পারবে না। যদি আপনারা এইটা চিনতে পারেন, তাহলে আপনাদের জন্য অঙ্কটা খুব সহজ হবে। এখানে আমি আরো একটা ব্যাপার বলবো, যে পেমেন্টস যে সাইটটা, এখানে দেখবেন ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করেছে 3,500 টাকা। নিচে কিন্তু একটা ওপেনিং ইনভেস্টমেন্ট 2014 সালের জানুয়ারি 1 তারিখে 20,000 টাকার একটা ওপেনিং ইনভেস্টমেন্ট আছে। উপরে আরো একটা ইনভেস্টমেন্ট, এটার মানে কি, তাদের দুইটা ইনভেস্টমেন্ট, একটা 20,000 টাকার ইনভেস্টমেন্ট আর একটা 3,500 টাকার। এখন এই যে 3,000 টাকার 500 টাকার ইনভেস্টমেন্ট, এটা কবে করেছে তাকে বলেছে? না, বলে দেয়নি, তাই না? কোনো ডেট নাই। 2014 সালে করেছে এটা বোঝা যায়, কারণ 2014 সালের পেমেন্টস এর মধ্যে আছে। কিন্তু এইটা কবে করেছে, ডেটটা কিন্তু দেওয়া নাই। এই জন্য এটাকে আমরা প্রারম্ভিকও ধরতে পারি, সমাপনীয় ধরতে পারি, বছরের শুরু, বছরের মাঝে, বছরের শেষে, যে কোনো সময় ধরতে পারি। আমরা চাইলে এই যে পেমেন্টস এর মধ্যে যে ইনভেস্টমেন্ট 3500 টাকা, এটাকে আমাদের প্রারম্ভিক সম্পদের মধ্যে আনতে পারতাম। জাস্ট অঙ্কের শেষে একটা টিকা দিয়ে দিতাম যে আমরা ধরে নিয়েছি ভাই, এই যে ইনভেস্টমেন্টটা একটা প্রারম্ভিক সম্পদ, আমার যা মন চাই আমি ধরতে পারি, আমি অঙ্কটা করে দিতাম, অঙ্কটা হয়ে যেত। তবে এই যে যদি কোনো সম্পদের ডেট দেওয়া না থাকে, তাহলে এটা প্রারম্ভিক না ধরে সমাপনী ধরবেন। তাহলে সুবিধা কি জানেন? কোনো সুদ ধরতে হবে না, তারপরে কোনো অবচয় ধরতে হবে না, অনেক ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। তাই যদি কোনো সম্পদ ডেট দেওয়া না থাকে, তাহলে এটাকে অলওয়েজ সমাপনী ধরে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। এখন একটা কথা হচ্ছে, এই যে প্রথম অঙ্কটা, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে যে আমরা প্রারম্ভিক মূলধনটা বের করলাম 1 নম্বর অঙ্ক থেকে, C1 যে অঙ্কটা, এখান থেকে আমরা যে প্রারম্ভিক মূলধনটা বের করলাম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা কমেন্ট করুন। আমরা কয়েক মিনিট ওয়েট করবো এখানে, 2-1 মিনিট ওয়েট করব, আপনাদের প্রশ্নগুলো নিব এখানে।
যে এই যে প্রথম অঙ্কটা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রারম্ভিক মূলধন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, অন্য কোনো টপিক নিয়ে প্রশ্ন করার আপাতত দরকার নাই। অন্য টপিক গুলো নিয়ে আমরা আগামীতে ডিসকাস করবো, আমরা সব ডিসকাস করব। পুরো লাইভ ক্লাসে এই পুরো চ্যাপ্টার নিয়ে মোটামুটি একটা ভালো ডিসকাশন হবে। তো আপাতত আজকের যে টপিক শুধু ওইটা নিয়ে প্রশ্ন করেন, এন্ড আগামীতে রাখেন, ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। কারো কোনো প্রশ্ন, 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 প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন। সবাই একটু খেয়াল করেন, অন্তর আমার ভাই একটা প্রশ্ন করেছে যে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে যে একটা আউটস্ট্যান্ডিং লাইবিলিটি আছে, ওইটা আবার কি? হাই হাই, এটা আবার কি? হাই হাই, এটা কি করলেন আপনি? এটা কই থেকে খুঁজে বের করলেন? যদি আপনি খেয়াল করে দেখেন যে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস একটা তারিখ দেওয়া আছে, যে 31/12/04, আসলে 04 না হয়ে এটা 14 হবে। ভালো মতো খেয়াল করেন, 31/12/2014। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে 2014 সালের সমাপনী। আর আমরা কিন্তু সমাপনী কোনো লাইবিলিটিস নিয়ে আলোচনা করব না। আমরা শুধু প্রারম্ভিক 2014 সালে যেটা প্রারম্ভিক, ওইটা নিয়ে আলোচনা করব। কারণ আমরা প্রারম্ভিক মূলধন বের করছি, তাই না? প্রারম্ভিক মূলধন বের করার জন্য কি দরকার? প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট দায়। এখানে তো ভাই প্রারম্ভিক না, সুতরাং আমি এটা অ্যাভয়েড করব। কারণ এটা সমাপনী, এখানে জাস্ট 004 লেখা, এটা হবে 14 মানে 14। প্রথমেই আমি বলেছিলাম ভাই, দেখেন আজকের যে টপিক ওপেনিং ক্যাপিটাল ফান্ড, শুধুমাত্র এইটার টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এর বাইরে অন্য কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব না, কারণ এত লং আলোচনা করব না। অলরেডি দেখেন 53 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাসটা হতে পারে, কারণ আমরা আরো ডিসকাশন করব। এনি হাও আজকের মধ্যে আমরা এই ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা কমপ্লিট করব। এখন সব ডিসকাশন যদি করতে যাই, এগুলো তো আগামীতে আবারও ডিসকাস হবে, তাই না? তো আপাতত এগুলো কোনো আলোচনা দরকার নেই মনে করি, এইগুলো আলোচনা করব পরে। আপাতত আজকে শুধু ওপেনিং ক্যাপিটাল ফান্ডের জন্য যতটুকু দরকার, শুধুমাত্র ওইটা নিয়েই আমরা আলোচনা করব। ওকে, যেহেতু এই প্রথম অঙ্কটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই, চলুন আমরা আমাদের আজকের দ্বিতীয় যে অঙ্কটা, ওইটা নিয়ে আলোচনা করি। এখানে দেখেন, আমি একটা প্রশ্ন আপনাদের সামনে লিখেছি। এই যে প্রশ্নটা, C7, পুরোটা ভালো মতো পড়েন, একবারে টপ টু বটম। একটু আগে যেমন C1টা আপনারা পড়েছিলেন, এখন C7, এইটা একদম টপ টু বটম ভালো মতো পড়েন। একটা টপিকও বাদ দিবেন না, কথা ভালো মতো খেয়াল করেন। একটা টপিকও বাদ দিবেন না। পুরো প্রশ্নটা ভালো মতো করেন, পুরো প্রশ্নটা, পুরো 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 প্রশ্নটা ভালো মতো পড়েন। আপনারা C7 যে প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু ভালো মতো পড়েন প্রশ্নটা।
এতক্ষণ আমি দুইজনের প্রশ্নের অ্যান্সার দিই। তাহমিনা রহমান নিশা, দেখেন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে আমি আলোচনা করেছি। আপনি যখন লাইভটা রিপিট হবে আপনি 50 মিনিট থেকে দেখা শুরু করবেন, ওইখানে আমি আলোচনা করেছি। আর মায়াপুরি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যাঁ, এইটা যে ইনভেস্টমেন্ট কেন আসলো না এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা রিপিট করে দেখবেন 50 মিনিট থেকে। আপনারা লিখে রাখতে পারেন যে কখন থেকে আপনারা আলোচনাটা রিপিট করবেন আপনাদের প্রশ্নের উত্তরটা পাওয়ার জন্য। গাইস, প্রশ্নটা ভালো মতো পড়েন, ভালো মতো ভালো মতো ভালো মতো, খুব ভালো মতো পড়েন প্রশ্নটা, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। এই চ্যাপ্টার থেকে মোস্ট অফ দ্য টাইম অঙ্ক থাকে, ইভেন অলওয়েজ অঙ্ক থাকে। সো এই বেসিক আলোচনাগুলো বোঝা এবং এগুলো মনে রাখাটা জরুরি। আরেকটা জিনিস খেয়াল করুন, অঙ্কটা কোন ইয়ারের, অঙ্কটা কত সালের, এটা কিন্তু খেয়াল করাটা জরুরি, যে অঙ্কটা কত সালের। প্রশ্নটা দুই তিনবার পড়েন, একবার পড়ে রেখে দিবেন না, পুরো প্রশ্নটা দুই তিনবার পড়বেন। পুরো প্রশ্নটা দুই তিনবার পড়বেন, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। একবারে টপ টু বটম কোনো একটা ওয়ার্ড মিস করবেন না, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন। আমরা আরো 1 মিনিট ওয়েট করবো, আপনার প্রশ্নটা ভালো মতো পড়েন। আমি কেন প্রশ্নটা ভালো মতো পড়তে বলি, দেখেন, একটা অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন আপনি যত ভালো বুঝবেন অ্যান্সারটা ততই সহজ হবে। তো আপনারা পরীক্ষার হলে গিয়ে প্রথমে প্রশ্নটা সময় নিয়ে পড়বেন। যদি প্রশ্নটা ভালো মতো পড়েন এবং অঙ্কটা ভালো মতো অ্যান্সার করতে পারেন, দেখবেন সময় অনেক থাকবে। তো তাড়াহুড়ার কিছু নাই, প্রশ্নটা অলওয়েজ সময় নিয়ে পড়বেন। ওকে আমার ভাই বোনেরা, আশা করি আপনাদের প্রশ্নটা পড়া হয়েছে। আমি এখানে একটু রিপিট করি যে অঙ্কটা 2014 সালে, আমার কিছু ভাই বোন কমেন্ট করেছেন যে 2014 সালের অঙ্ক এটা। প্রশ্ন দেওয়া আছে 2014 সালে, আর অনেকে বলছেন 2017 সালে এসেছে অঙ্কটা। ভাই এগুলো ইম্পর্টেন্ট না কবে আসছে। আমি এখানে আপনাদের এক্সামে কি আসবে না আসবে এটা দেখছি না, আমি এখানে অঙ্ক শিখাচ্ছি। রুলস শিখেন আপনারা, রুলস শিখলে এটা কাজে দিবে। একটা রুলস 2017 সালে এসে পড়েছে, এর মানে এটা 2020 সালে আসতে পারবে না। পুরো অঙ্কটা হয়তো রিপিট না করতে পারে, বাট এই অঙ্কের কিছু অংশ তো রিপিট করতে পারে, তাই না? সিম্পল ব্যাপার না? তো কি কোথায় আসছে এগুলো ম্যাটার না। তো এখানে দেখবেন প্রথমেই যে রিসিপ্ট যে সাইডটা, ভালো মতো খেয়াল করেন আমার কথাগুলো। রিসিপ্ট যে সাইড, এখানে কিছু ওপেনিং ব্যালেন্স আছে। আমরা লিখি না ভাই, হাতে নগদ এত টাকা, ব্যাংকে জমা এত টাকা, নগদান বই থাকে না? আমরা লিখি ব্যালেন্স বিডি নগদের ঘরে এবং ব্যাংকের ঘরে। এখানেও আছে ভাই ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, নগদ কিছু টাকা, তারপরে ব্যাংকে কিছু টাকা। আমরা আগের অঙ্কটাতে ডিসকাস করে এসেছিলাম, এটা হচ্ছে আমার একটা প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদ খোঁজার ক্ষেত্রে প্রথমেই যে টপিকটা খুঁজে বের করবেন সেটা হচ্ছে এই যে ওপেনিং যে সম্পদগুলো দেওয়া থাকে, যে নগদ টাকাটা বা ব্যাংকে কিছু টাকা, এই দুইটাই কিন্তু আমার ওপেনিং অ্যাসেট। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সাবস্ক্রিপশনস। সাবস্ক্রিপশনস শব্দটা হচ্ছে চাঁদা দেয়। দেন নন অর্গানাইজেশন ফান্ড, যেগুলো নন প্রফিট যেই অর্গানাইজেশন গুলো, তারা আসলে জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে এবং ওই টাকা থেকেই তারা ওই সংগঠনের খরচগুলো তারা চালিয়ে থাকে। তো এখানে কিছু সাবস্ক্রিপশন পেয়েছে। অঙ্কটা কবে? 2014 সালের। মানে এই যে 2013 লেখা, 2014 লেখা, 2015 লেখা, এই যে টাকাগুলি,
2013 সালে 500, 2014 সালে 20,000 এবং 2015 সালে 750। এই সবগুলো টাকা কবে পেয়েছে বলতে পারবেন? 2014 সালে। কারণ অঙ্কটা কবে? 2014 সালের। 2013 সালের টাকা সে কবে আদায় করেছে? 2014 সালে। 2014 সালের টাকাও 2014 সালে আদায় করেছে। 2015 সালের টাকাও সে 2014 সালে আদায় করেছে। মানে 3 বছরের টাকাই সে 2014 সালে আদায় করেছে। এখন আমাদের সম্পদের মধ্যে একটা জিনিস ছিল, গত বছরের আয় যদি বর্তমান বছরে করে তাহলে এটাকে প্রারম্ভিক সম্পদ বলে। দেখেন এই যে সাবস্ক্রিপশন, এটা একটা আয়। এই চাঁদার মাধ্যমে একটা সংগঠন তার আয় করে থাকে। 2013 সালের 500 টাকা তারা 2014 সালে আদায় করছে। এর মানে কি? তারা 2013 সালে এই 500 টাকা আদায় করতে পারে নাই। মানে 2013 সালেরটা তারা 2014 সালে আদায় করলো। গত বছরের আয় তারা বর্তমান বছরে করেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে প্রারম্ভিক সম্পদের মধ্যে যে 2 নম্বর পয়েন্ট আমি লিখিয়েছিলাম, গত বছরের আয় যদি বর্তমান বছরে আদায় করে তাহলে এটা একটা প্রারম্ভিক সম্পদ। মানে গত বছর এটা অনাদায়ী ছিল, অনাদায়ী আয় একটা কি সম্পদ। তাহলে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বা যে কোনো আয়ের ক্ষেত্রে যদি গত বছরটা এই বছর আদায় করে তাহলে এটাও একটা প্রারম্ভিক সম্পদ। মানে 2013 সালের এই যে 500 টাকা সাবস্ক্রিপশন, এটাও কিন্তু একটা প্রারম্ভিক সম্পদ। কিন্তু 2014 সালে এটা তো আর প্রারম্ভিক সম্পদ না, এটা একটা আয়। আর 2015 সালের এটা কিন্তু ভাই রিলেটেড না, এটা আবার অন্য কিছু। বাট যেই টপিক গুলো আজকের জন্য রিলেটেড, ওপেনিং ক্যাপিটাল ফান্ডের জন্য, এই যে আমার 2013 সালের 500 টাকা আদায় করলাম 2014 সালে আইসা, এই যে রিসিপ্টের মধ্যে যত টপিক দেখবেন, পেমেন্টের মধ্যে যত টপিক দেখবেন, সবগুলো ঘটেছে 2014 সালে। মানে 2013 সালের চাঁদাটা আমি আদায় করেছি 2014 সালে। এটা একটা আমার প্রারম্ভিক সম্পদ। এরপরে এখানে খেয়াল করে দেখেন, এক ভাই এখানে বলল যে রেন্ট 400 টাকা 2015 ওপেনিং অ্যাসেট ইন অ্যাডভান্স। কি বলছেন ভাই? আমি তো বুঝি নাই। ও বোন আমার, ওপেনিং অ্যাসেট ভাই, এটা তো 2014 সালের ব্যাপার স্যাপার, তাই না? আমি তো 2013 সালে চিন্তা করতেছি। এরপরে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন, অন্যান্য যে তথ্যগুলো এইখানে প্রথমেই আছে, দ্য ক্লাব হোল্ডস 10% গভর্নমেন্ট সিকিউরিটিজ। আমরা ওই যে বিনিয়োগ করি না, গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কিন্তু একটা বিনিয়োগ। যে সঞ্চিত টাকা, সঞ্চিত টাকা, এই যে সঞ্চিত কত টাকা আছে আমার? 40,000 টাকা। কিন্তু এটা কবে আছে? একটা ডেট দিছে কোনো এখানে? কোনো ডেট দেয় নাই। আর হোল্ডস বলতে তারা আগে থেকেই কিন্তু এটা তাদের সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত বুঝায়, যে তাদের আগে থেকে সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কত টাকা? এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ 40,000 টাকা, এটাও কিন্তু আমার একটা প্রারম্ভিক সম্পদ। এবং দেখবেন বি নম্বর অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে লাইব্রেরি অ্যাকাউন্ট স্টুড এট টাকা 20,000 অন 1 জানুয়ারি 2014। 2014 সালের অঙ্ক আর জানুয়ারির 1 তারিখে, মানে প্রারম্ভিক। এটাও কিন্তু আমার একটা প্রারম্ভিক সম্পদ। তো আমরা এখানে কয়েকটা সম্পদ পেলাম। 1 নম্বর কি ছিল? ওই যে ওপেনিং ব্যালেন্স, ক্যাশ টাকা, ব্যাংকে টাকা। তারপর সাবস্ক্রিপশন 2013 সালেরটা। তারপর আমরা ওই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ এইটা। তারপর লাইব্রেরি অ্যাকাউন্ট। 4টা সম্পদ আমরা পেলাম। এবং এইখানে কোনো প্রারম্ভিক দায়ের কথা নাই। আমাদের যে প্রারম্ভিক দায় ডিরেক্টলি কিন্তু বলে না যে জানুয়ারি 1 তারিখে এই পরিমাণ দায় ছিল। অথবা আমাদের যে প্রারম্ভিক দায়, যে 2টা পয়েন্ট আমি লিখিয়েছিলাম, ওই 2টা পয়েন্টের কোনো কিছুই কিন্তু এখানে নাই। 1 নম্বর পয়েন্ট কি ছিল দায়ের ক্ষেত্রে? গত বছরের খরচ যদি এই বছর পরিশোধ করে না ভাই, গত বছরের কোনো খরচ এই বছর পরিশোধ করে নাই, এই অঙ্কে কোথাও নাই, তো এমন কোনো দায় নাই। 2 নম্বর, বর্তমান বছরের আয় যদি গত বছর করে ফেলেন, মানে 2014 সালে কোনো ইনকাম যদি 2013 সালে করে থাকে, এমন কি কোনো কথা বলছে যে 2014 সালে একটা ইনকাম যেটা 13 সালে করে ফেলছে? না ভাই, এমন কোনো কথা বলে নাই। সুতরাং আমাদের কোনো প্রারম্ভিক দায় প্রশ্নের মধ্যে নাই। সুতরাং আমাদের যেগুলো সম্পদ সেইগুলি হচ্ছে আমার মোট প্রারম্ভিক মূলধন। কারণ মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায়গুলো কি করতে হয়? মাইনাস করতে হয়। আমার তো কোনো দায় নাই, সুতরাং সম্পদগুলো যোগ করলেই কি আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। এখানে অ্যান্সারটা খেয়াল করেন, যে আমার ক্যাশ ইন হ্যান্ড, আমার কিছু নগদ টাকা ছিল। আমার ক্যাশ এট ব্যাংক, ব্যাংকে কিছু টাকা ছিল। আমার সাবস্ক্রিপশন ইন এরিয়ার্স, এরিয়ার্স শব্দটা আসলে বকেয়া ক্ষেত্রে বোঝায়। এখানে আনআর্নড লিখতে পারতো, বা এরিয়ার্স কথাটা একবারে খারাপ না। সাবস্ক্রিপশন যেটা আমার গত বছরে 2013 সালের 500 টাকা, ওইটা এখানে আসলো। তারপর গভর্নমেন্ট সিকিউরিটিজ ছিল 10%, এটা আমার একটা প্রারম্ভিক সম্পদ।
তারপর লাইব্রেরি ছিল জানুয়ারি 1 তারিখে। লাইব্রেরি অ্যাকাউন্ট বলতে লাইব্রেরির যে অ্যাকাউন্ট, এখানে কিছু টাকা ছিল আর কি, ওইটা এখানে আমার প্রারম্ভিক সম্পদ। কিন্তু আমার কোনো প্রারম্ভিক দায় ছিল না, যেহেতু ছিল না, সুতরাং আমরা এখানে মাইনাস করারও কিছু নেই, শূন্য। তো যেইগুলো সম্পদ ওইগুলোই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। এখানে আখি চৌধুরী 2014 সালের ওই 500 টাকা প্রারম্ভিক সম্পদ হবে ভাই। কোনটা 2014 সালে, কোন 500 টাকা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোন 500 টাকা 2014 সালের? আমি তো কোনো 500 টাকা 2014 সালে দেখতে পাচ্ছি না। আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, দিশা। দেখেন আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, এটা কি গত বছরের লাইবিলিটিস ছিল? এটা হচ্ছে 2014 সালের বকেয়া, মানে 2014 সালে আপনি পরিশোধ করতে পারেন নাই। কথাটা খেয়াল করেন যে 2014 সালের আপনি রেন্ট পরিশোধ করতে পারেন নাই, 2014 সালের প্রিন্টিং খরচ পরিশোধ করতে পারেন নাই, এটা 2014 সালের জন্য সমাপনী দায়। এটা কিন্তু 2014 সালের প্রারম্ভিক দায় না। আপনি 2014 সালের যে ব্যালেন্স শিটটা প্রস্তুত করবেন বছরের শেষে, ওইখানে আপনি দেখাবেন যে ভাই আমি এই পরিমাণ টাকা আউটস্ট্যান্ডিং রয়ে গেছে, বকেয়া, মানে আমার সমাপনী 2014 সালের সমাপনী। কিন্তু আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড করতে গেলে আমরা প্রারম্ভিকটা খুঁজি। এই যে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, এটা কিন্তু প্রারম্ভিক না। ও আচ্ছা, 2000 হয়তো একটু মিস্টেকে 2013 জায়গায় 2014 লিখে ফেলছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই 500 টাকা একটা প্রারম্ভিক সম্পদ। আর আরেকটা ব্যাপার এখানে আমি বলবো যে এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কেন প্রারম্ভিক সম্পদ ধরলাম? দেখেন, এটা তারা একটা, আর ভাই একটু আমি এই কোশ্চেন অ্যান্সারটা করে নিই তারপরে বলছি। এখানে দেখেন যে গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা কিন্তু 2014 সালের পেমেন্টস এর মধ্যে লেখে নাই। কথাটা ভালো মতো খেয়াল করেন। তারা কিন্তু 2014 সালের পেমেন্টস এর মধ্যে লেখে নাই। যদি 2014 সালের পেমেন্টস এর মধ্যে লিখতো, তাহলে আমরা এটা ধরে নিতে পারতাম বছরের শুরু, শেষ, মাঝে যে কোনো সময়। তারা এটা আদার্স ইনফরমেশনে দিয়েছে। এটা দিয়ে তারা ইন্ডিকেট করেছে এইটা যে এই সম্পত্তিটা তারা আগে থেকে ছিল না, এই সম্পত্তিটা তারা বছরের শুরু থেকেই ছিল, অথবা আগের বছর থেকেই তাদের এই সম্পত্তিটা ছিল। মানে আগের বছরের সমাপনী, মানে কি বর্তমান বছরের প্রারম্ভিক। যদি এই যে গভর্নমেন্ট সিকিউরিটি সেটা যদি ইসে থাকতো পেমেন্টস এর মধ্যে, তাহলে এটা ইন্ডিকেট করতো যে যে কোনো সময় কিনতে পারে। তবে এটা আদার্স ইনফরমেশনে দিয়ে এটা ইন্ডিকেট করেছে যে এটা তারা আগে থেকেই কিনে রেখেছিল। মাসুকুর মাসুকুর রহমান, আপনার সাথে সাথে হয়তো আরো কারো এই ব্যাপারটা প্রবলেম আছে। রেন্ট, দেখেন 2014 সালে মোট কত টাকা রেন্ট দিয়েছে? 6,000 টাকা, তাই না? এর মধ্যে 400 টাকা আছে 2015 সালের, মানে আগামী বছরের খরচ এই বছর দিয়ে দিছে, তাই না? কথাটা ক্লিয়ার তো? যে 2015 সালের খরচ তারা 2014 সালে দিয়ে দিছে। তাহলে এটা 2015 সালের জন্য প্রারম্ভিক সম্পদ, তাই না? 2014 সালের জন্য এটা সমাপনী সম্পদ না। 2014 সালের আপনি যে ব্যালেন্স শিটটা করতে যাবেন, ওইখানে তো দেখবেন, লিখবেন যে আমি 400 টাকা অগ্রিম বেতন দিয়ে দিছি, অগ্রিম ভাড়া দিয়ে দিছি, এই ম্যান আমি বড় লোকস, আমি 2014 সালে 2015 সালের টাকা দিয়ে দিছি। মানে 2014 সালের জন্য এটা কি সমাপনী সম্পদ, আর 2015 সালে কি এটা প্রারম্ভিক সম্পদ। কিন্তু আমরা তো ভাই 2014 সালের প্রারম্ভিক সম্পদ খুঁজছি, 2015 সালেরটা না। এই যে রেন্টের ব্যাপারটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। আমি এখানে ডিসকাস করলাম যে এই রেন্ট তো ভাই 2015 সালেরটা দিয়ে দিছে। তো 2015 সালের জন্য এটা প্রারম্ভিক সম্পদ, কারণ 2014 সালে দিয়েছে, মানে 2014 সালের সমাপনী সম্পদ এটা, তাই না? কারণ ধরেন আজকে এটা কি মাস? জানুয়ারি মাস। আপনি ফেব্রুয়ারি মাসের কিছু টাকা আপনি জানুয়ারি মাসে দিয়ে দিয়েছেন,
আপনি ফেব্রুয়ারি মাসের কিছু টাকা কি জানুয়ারি মাসে দিয়ে দিয়েছেন। তো এটা কি ফেব্রুয়ারি মাসের জন্য সম্পদ না? মানে ফেব্রুয়ারি মাসের প্রারম্ভিক সম্পদ আর জানুয়ারি মাসের সমাপনী সম্পদ। এখানে ব্যাপারটা তেমনই। ওকে, এই অঙ্ক নিয়ে যেহেতু আপাতত আর কারো কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের আজকে লাস্ট যেই ম্যাথ ওইটা নিয়ে ডিসকাস করব। এখানে আমি C9 প্রশ্নটা রাখলাম, এটা নিয়ে একটু আপনারা দেখুন। C9 এর যে প্রশ্নটা আমি রাখলাম এটা একটু ভালো মতো দেখুন, একবারে A to Z ভালো মতো দেখুন। ভালো মতো, ভালো মতো প্রশ্নটা দেখুন। প্রশ্নটা পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নে একটু প্যাচ আছে। এডিশনাল যে ইনফরমেশন গুলো এগুলো পড়তে গিয়ে একটু প্যাচ লাগিয়ে ফেলবে স্টুডেন্টরা। আমি প্যাচটা ভেঙে দিব, তবে আপাতত আপনারা ট্রাই করেন, দেখেন বুঝেন কিনা। C9, কিছু রিসিপ্ট কিছু পেমেন্টস। রিসিপ্টের মধ্যে প্রথমেই রয়েছে ওপেনিং ব্যালেন্স, তারপর রয়েছে সাবস্ক্রিপশন। অঙ্কটা কবে? 2014 সালের। 2014 সালে তারা 2013 সালের টাকাটাও পেয়েছে, 2014 সালের টাকাটাও পেয়েছে, 2015 সালের টাকাও পেয়েছে। কত মজা, তাই না? তারপর লকার রেন্ট, এরিয়ার, কারেন্ট, অ্যাডভান্স। এরিয়ার মানে গত বছরেরটা পেয়েছে, কারেন্ট মানে বর্তমান বছরে মানে 2014 সালেরটা পেয়েছে, আর অ্যাডভান্স মানে 2015 সালেরটাই তারা এখানে পেয়েছে। প্রশ্নটা ভালো মতো পড়েন, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। আর কিছু টপিক আছে যেগুলো আপনাদের বুঝতে হবে, ভালো মতো খেয়াল করুন। পেমেন্টস সাইটটাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে পেমেন্ট সাইটটাতে। কেউ যদি খুঁজে বের করে থাকেন তাহলে একটু দেখাবেন আমাকে, কমেন্ট করে জানাবেন যে পেমেন্টস সাইটটাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। যে ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাবে পেমেন্ট সাইটটাতে, এটি একটু আপনারা খুঁজে বের করে দেখান। আমি কমেন্টে দেখতে চাই যে পেমেন্ট সাইটে কি এমন আছে যেটা ওপেনিং ক্যাপিটাল ফান্ডে যাবে। এমন জন্য কে কে বুঝেছেন? লেট মি নো। আরে সবাই পারে, সবাই বুঝে গেছে যে ক্রেডিটর্স ফর লাস্ট ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল মানে হচ্ছে আর্থিক বছর, ফিসক্যাল ইয়ার বলতে আর্থিক বছরকে বোঝায়। ক্রেডিটর্স অফ লাস্ট ফিসক্যাল ইয়ার, গত বছরের দায় এই বছর পরিশোধ করেছে। আর আমাদের যেই দায়ের যে দুটো টপিক লিখিয়েছিলাম, গত বছরের খরচ যদি এই বছর পরিশোধ করে, এখানে গত বছরের দায়টা পরিশোধ করছে এই বছর, মানে গত বছর পরিশোধ করে নাই। গাইস সবাই ঠিক, সবাই ঠিক, আরে সব পারে, সব 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 পারে পোলাপান। আরে না, আমি কাটলেরিস না। কাটলেরিস মানে কি জানেন? দেখবেন ফুড পান্ডাতে যারা অর্ডার করেন না খাবার, তো এখানে লেখা থাকে ডু ইউ নিড কাটলেরিস, আপনার কি কাটলেরিস দরকার? ওই যে কাঁটা চামচ থাকে না, কাঁটা চামচ বা চামচ, এই টাইপের প্লাস্টিকের যেই জিনিসগুলো থাকে এগুলো কাটলেরিস বলা হয়।
এই তো সবাই ঠিক, সব ঠিক, সব ঠিক, সবাই পারে। কিন্তু কেউ যে বলছেন যে ক্রেডিটর্স এন্ড ব্যালেন্স, আর না, ব্যালেন্স এটা না, এই ব্যালেন্স না। রিসিপ্ট সাইডে যে ওপেনিং ব্যালেন্স থাকে এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ। আর যেই পেমেন্ট সাইডে যে ব্যালেন্স, এটা সমাপনী সম্পদ, এটা এখানে আসবে না। আরে না ভাই, কাটলেরিস না, কাটলেরিস তো একটা সম্পদ। ওকে, আশা করি আপনারা প্রশ্নটা পড়েছেন। এখন আপনাদের আরো একটু কাজ দিব আমি। আপনারা এখানে লিখে দেখান কমেন্টের মধ্যে ওপেনিং অ্যাসেটে যাওয়ার মতো কি কি পেয়েছেন আপনারা। জাস্ট ওপেনিং অ্যাসেট গুলো আপনারা লিখেন, যে ওপেনিং অ্যাসেট গুলো কি কি। ওপেনিং লাইবিলিটিস জাস্ট একটা আমি বলে দিলাম, এই ক্রেডিটর্স ফর লাস্ট ফিসক্যাল ইয়ার, পেমেন্টস এর মধ্যে যে আছে ক্রেডিটর্স ফর লাস্ট ফিসক্যাল ইয়ার, এটা হচ্ছে ওপেনিং লাইবিলিটিস। তো আমি দেখতে চাই যে ওপেনিং অ্যাসেট গুলো কে কে খুঁজে পায়। ওপেনিং অ্যাসেট গুলো খুঁজে বের করুন। আমি দেখতে চাই কে 100% ঠিক বলতে পারে। একটু হিন্টস দেই যে ওপেনিং অ্যাসেট কয়টা। ওপেনিং অ্যাসেট হচ্ছে সাতটা। ওপেনিং অ্যাসেট কয়টা? সাতটা। দেখি আপনারা সাতটা ওপেনিং অ্যাসেট খুঁজে পান কিনা। আই ওয়ান্ট টু নো যে কে এই সাতটা ওপেনিং অ্যাসেট খুঁজে পায়। এই, বই থেকে কেউ দেখবেন না। কেউ যদি বই থেকে দেখেন, আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। যে বই থেকে দেখবে, আরে তুমি একসাথে লেখো সাতটা। একটা একটা করে লিখলে হবে? সাতটা একসাথে লিখো। আর তুমি ঘুমাও না কি লেগা? আরে আমার মা, একসাথে লেখো, তুমি একসাথে লিখো, সাতটা একসাথে লিখো। টাকা সহ লেখো। সবাই টাকার পরিমাণটা সহ লিখবেন। গাইস, টাকার পরিমাণটা সহ। ইফতেহারুল ইসলাম শিকদার ড্যানি। ব্যালেন্স বিডি, সাবস্ক্রিপশন, লকার রুম রেন্ট, কাটলারিজ, ফার্নিচার, বিল্ডিং, স্টক অফ ইটেবল। টাকার পরিমাণ সহ লিখতে হবে, টাকার পরিমাণটা সহ লিখতে হবে গাইস। হ্যাঁ শাম্মী, একদম ঠিক বলেছো। অনেকদিন পরে বলেছো এটা তুমি। সবাই বলা শেষ, এখন তুমি বলতে আসছো এটা না? দিশা ম্যাকডেলিনা। ওপেনিং ব্যালেন্স, সাবস্ক্রিপশনস, লকার, 60 টাকা, ঠিক আছে। আরো তো আছে, বাকিগুলো কে বলবে? মোট সাতটা তো। জাস্ট আমার এক ভাই ঠিকঠাক বলেছিল, বাট টাকার পরিমাণটা বলে নাই। আই ওয়ান্ট টু নো। গাইস, টাকার পরিমাণটা সহ। ইসরাত ইভা, চমৎকার। ওপেনিং ব্যালেন্স, সাবস্ক্রিপশন, ওপেনিং ব্যালেন্সের টাকা কি লিখবো? 650 টাকা। সাবস্ক্রিপশন 50 টাকা, লোকাল ইন 50, কাটলারিজ, ফার্নিচার, বিল্ডিং, ইটেবলস। পারফেক্ট। মোহাম্মদ আসাদ, আমার মামাতো ভাই, ছোট ভাই, ওর নাম আসাদ। আসাদ মানে হচ্ছে সিংহ। সুমাইয়া আক্তার, কাটলারিজ, ফার্নিচার, বিল্ডিং, স্টক অফ ইটেবলস, সাবস্ক্রিপশনস 2016। ও মিস্টেক, 16 হবে না তো, সাবস্ক্রিপশন 2013 হবে। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, চমৎকার। মানে আপনার অঙ্কটা বুঝেছেন। আমার মনে হয় যে এখন এই ওপেনিং ব্যালেন্স শিট আপনারা খুব সহজেই করতে পারবেন। যে কোনো অঙ্কের আপনারা ওপেনিং ব্যালেন্স শিট করতে পারবেন, যে কোনো অঙ্কের। ওকে, আমি আপনাদেরকে অ্যান্সারটা দেখাই দিই, দেখেন আপনাদের সাথে মিলে কিনা।
আপনারা যে থিংকিংটা করেছিলেন, চিন্তাটা করেছিলেন, দেখেন আপনাদের অ্যান্সারের সাথে মিলে কি না। লিওন আমার ভাই, হ্যাঁ আপনি একদম ঠিক লিখেছেন। কাটলেরিজ, বিল্ডিং, ফার্নিচার, স্টক, ওপেনিং ব্যালেন্স, সাবস্ক্রিপশন এন্ড এন্ট্রি। এন্ট্রি ফিস? কোন এন্ট্রি ফিস? এন্ট্রি ফিস কোথা থেকে পেলেন আপনি? একদম ভুল, এন্ট্রি ফিস তো হবে না। কোন এন্ট্রি ফিস নেই তো আমাদের। দেখেন, এন্ট্রি ফিস তো না। না 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 না, এটা তো বর্তমান বছরের আয়, 2014 সালের আয় এটা। এটা তো আসবে না, এন্ট্রি ফিস তো আসবে না। স্টক 940? কই থেকে পেলেন ভাই 940 স্টক? অ্যাজ এক্সপেক্টেড। কিছু মিস্টেক আপনারা করছেন। ভালো, মিস্টেক করা ভালো। আরে আমার বোন আনাহিতা, কেন আসছে মানে এগুলো সম্পদ, এই জন্য আসছে। কাটলেরিস মানে তো বললাম। আর স্টক অফ ইটেবলস, ইটেবলস মানে কি? এটা খাওয়ার যোগ্য, খাওয়ার যোগ্য কিছু আপনার হয়তো খাদ্য স্টকে আছে, মজুদ আছে। আরাফাত আমার ভাই, বলেছি বলেছি বলেছি। আরেকটা সহজ উপায় বলি আপনাদেরকে। যে কোনো অর্থ না বুঝবেন, আপনারা গুগলে সার্চ করবেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর। আমি করি তো যখন কিছু না বুঝি। আরাফাত বলেছি স্টক অফ ইটেবলস জিনিসটা কি। আর কি কিছু আছে? ওকে আমার ভাই ও বোনেরা, আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করবো এখানে। অ্যান্ড যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড, ওইটা এখানেই কমপ্লিট করলাম আমরা। আমাদের যেই নন প্রফিট, এখানে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড, 2 নম্বর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এবং 3 নম্বরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স শিট। এখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড নিয়ে আজকে আলোচনা করলাম, এবং ইনকাম স্টেটমেন্ট নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। কবে? কবে নেক্সট লাইভ ক্লাসটা হবে এটা নট শিওর, চেষ্টা করব। চেষ্টা করব যে ভেরি সুন, কালকে। নট শিওর কালকে নিতে পারে কিনা। আনাহিতা, নেক্সট ক্লাস নট শিওর কবে হয়। আজকে একটু ব্যস্ত ছিলাম, তারপরে ক্লাস নিয়েছি, কজ আগের অ্যানাউন্সমেন্ট ছিল। ট্রাই করবো ভেরি সুন নেওয়ার জন্য। দেখি কালকে নেওয়ার চেষ্টা করব। কালকে না হলেও পরশু তো নিব ইনশাল্লাহ। আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ আগে থেকে। ওয়ালাইকুম আসসালাম। পরশ আমার ভাই। পরশ কি ছেলে না মেয়ে? দিশা, ইউ ওয়েলকাম। মাহমুদ জুবায়ের। আমার নাম হচ্ছে মাইদুল ইসলাম। MYDUL। নামটা পুরোটা আমার, মাই। রাবেয়া আমার ভাই, আমার বোন। আমি বলবো কালকে যদি নিতে পারি তো জানাবো। হয়তো পরশুও নিতে পারি। ইমরুল কায়েস, খেলোয়াড় মানুষ, তাড়াতাড়ি ঘুমান, সকালবেলা আপনার যাইতে হবে আবার। ওকে গাইজ, আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে আবার। আমি ডেট জানিয়ে দিব নেক্সট সলভ ক্লাসের জন্য, নেক্সট লাইভ ক্লাসের জন্য।
Till then, take care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.